অনেক দিন বেকার বসে থাকবার পর চাকরি পেলাম, কিন্তু চাকরি যেখানে পেলাম সে এক ভীষণ জায়গা। সহজে সেখানে বড় একটা কেউ যায় না। আমার আগে যারা গেছেন সকলেই মরেছেন, এবং সে এক আশ্চর্য মৃত্যু। রোগ নেই, ব্যাধি নেই, সারাদিন কাজকর্ম করে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছেন। সকালে দেখা গেল তিনি আর উঠছেন না, বিছানাতেই মরে পড়ে আছেন। মুখের চেহারা হয়ে গেছে কিম্ভূত কিমাকার, বিশ্রী। মনে হয় যেন মরবার সময় ভয় পেয়েছিলেন। কিসের ভয় সেসব তখন কে আর বলবে। নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কলমে গল্প নমস্কার। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এবং অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভালো ভালো গল্প আপনাদের সামনে পরিবেশন করার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। আমার কিন্তু ভয় বলে কোনো বস্তু ছেলেবেলা থেকেই নেই, তাই একটুখানি ভরসা হলো। ভাবলাম চোর ডাকাত যদি খুন করে দিয়ে যায় সে এক আলাদা কথা, তাছাড়া আর কিছুর ভয় আমি করি না। যাই হোক, মরব। অর্থাভাবে দিনে দিনে তিলে তিলে মরার চেয়ে সে বরং ঢের ভালো। চাকরি নিলাম। জায়গাটা বেশি দূরে নয়, বাংলাদেশের মধ্যেই। বড় একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট একটি ব্রাঞ্চ লাইনে ট্রেনে চড়লাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেইখানেই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরেই আকাশে চাঁদ উঠেছে। শরতের নীল নির্মল আকাশ, শুভ্র সুন্দর জ্যোৎস্নালোকে উদ্ভাসিত ছোট ছোট গ্রাম, সবুজ ধানের মাঠ, আর গাছপালার মাঝখান দিয়ে ছোট্ট লাইনের ছোট্ট ট্রেনখানি আমাদের এগিয়ে চলেছে। দূরে দূরে একটি করে স্টেশন, টিম টিম করে দু একটি কেরোসিন বাতি জ্বলছে। দু একজন লোক নামছে, দু একজন উঠছে। লোকজনের কোলাহল নেই, গোলমালও নেই। দু একটি ছোটোখাটো কথা, ইঞ্জিনের সাই সাই শব্দ আর গার্ড সাহেবের হুইসেল। জানলায় হাত রেখে বাইরের পানে তাকিয়েছিলাম। দূরের অস্পষ্ট গ্রাম ধোঁয়ার মতো কুয়াশায় ঢেকে গেছে। লাইনের ধারে ধারে শুভ্র সুন্দর কাশের গুচ্ছ বাতাসে দুলছে। মাঝে মাঝে দূরের গ্রাম থেকে কুকুরের ডাক শুনতে পাচ্ছি। গাড়ি আমাদের কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে কোনো সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল, চেয়ে দেখি আমার কামরা একেবারে ফাঁকা। যারা ছিলেন কখন যে তারা নেমে গেছেন কিছুই বুঝতে পারিনি। পেছনে পায়ের শব্দ হতেই ফিরে দেখলাম আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কেন আসছেন বুঝলাম না। সেরকম লম্বা মানুষ আমি খুব কমই দেখেছি। কাছে আসতেই আমি তার মুখের পানে তাকালাম। কালো কিম্ভূত কিমাকার সে এক অদ্ভুত মুখ। মানুষের মুখ বলে মনে হয় না, ঠিক যেন ছাগলের মতো। এক একটা পাঁঠার যেমন দাড়ি থাকে তেমনি দাড়ি, গোঁফগুলি একটি একটি করে গোনা যায়। আর সেই মুখের ওপর অস্বাভাবিক রকম উজ্জ্বল গোল গোল সাদা দুটো চোখ। চোখে আমার ঘুমের ঘোর যদিও বা একটুখানি ছিল, লোকটাকে আমার সম্মুখের বেঞ্চে বসতে দেখে সেটুকুও উড়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। শেষে তিনি আমায় দয়া করে জিজ্ঞাসা করলেন, কোথায় যাওয়া হবে? গলার আওয়াজও তেমনি।
মনে হলো যেন হাড়ির ভিতর থেকে কথা বেরোচ্ছে। বললাম, শালবুনি। তিনি বললেন, চলুন, আমিও যাব। বাধিত হলাম। চাকরির জায়গায় পৌঁছতে না পৌঁছতে এই জিজ্ঞাসা করলাম, আপনি কি শালবুনিতেই থাকেন? ঘাড় নেড়ে জানালেন, না। কোথায় থাকা হয় সে কথা জিজ্ঞাসা করবার সাহস হলো না। বললাম, সিমসান কোম্পানির যে লোহার কারখানা তৈরি হচ্ছে, স্টেশন থেকে সেটা কত দূর মশাই? কাছেই। শুনে আশ্বস্ত হলাম। বললাম, আচ্ছা বলতে পারেন মশাই, শুনছি নাকি ৩-৪ জন লোক সেখানে মারা গেছে। কেন মারা গেছে জানেন আপনি? তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়েছেন। কোনো জবাব পেলাম না। সর্বনাশ! তবে কি এইখান থেকে সঙ্গ নিলেন নাকি? শালবনি স্টেশন আর কত দূরে সে কথাই ভাবতে লাগলাম। দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে এলো। ভদ্রলোক এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালেন। বললেন, কারখানায় চাকরি নিয়ে এলেন বুঝি? বললাম, কি আর করি মশাই, পেটের দায়, 2-3টি ছেলে মেয়ে। তিনি বললেন, যদি মারা যান? সে কথা নিজেও কতবার ভেবেছি, কিন্তু তার থেকে হঠাৎ এই কথাটা শোনবা মাত্র বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। বললাম, তাহলে না খেতে পেয়ে সবাই মারা যাবে। তিনি জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে কটি? বললাম, 3টি, 2টি ছেলে, 1টি মেয়ে। সংসারে আর কে কে আছে? বুড়ো বাবা মা, পিসি মাসি, ভাগ্নি, পোষ্যের আর অন্ত নেই মশাই। বলে তিনি একবার বাইরের দিকে মুখ বাড়িয়ে কি যেন দেখলেন। দেখেই বললেন, বুড়ো মা বাপকে খেতে দেওয়া ভালো, আজকাল অনেকে দেয় না। আমিও বুড়ো হয়েছিলাম মশাই, কিন্তু এমনই পাজি ছেলে। বলেই তিনি উঠে দাঁড়ালেন। বললেন, স্টেশন এসে গেছে। গাড়ি কিন্তু তখনও থামেনি। তার জীবনের গল্পটা শোনবার কৌতূহল হলো। বললাম, বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই বের করে বললাম, খান। ভাবলাম তাতেও যদি বসে তার জীবনের গল্পটা বলেন। কিন্তু বিড়ি দেশলাই তিনি হাত বাড়িয়ে নিলেন মাত্র, দেশলাইও জানলেন না, বিড়িও খেলেন না। গাড়ি আমাদের স্টেশনে পৌঁছে গেল এবং পৌঁছবা মাত্র দরজা খুলে তিনি নেমে পড়লেন। যাবার সময় একটা নমস্কার দিয়ে বিদায় নেওয়া তো দূরে থাক, আমার দেশলাইটাও ফিরিয়ে দেওয়ার সময় হলো না তার। তৎক্ষণাৎ আমি তার পিছু পিছু দরজার সামনে এগিয়ে গেলাম। তিনি ঠিক কোন দিকে যান দেখবার উদ্দেশ্য যে ছিল না তা নয়, অবশ্য আমার অন্য প্রয়োজনও ছিল। আমায় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কারখানা থেকে লোক আসবার কথা। কিন্তু অবাক কাণ্ড, দরজার কাছে এগিয়ে গিয়ে দেখি গাড়ি তখনও ঠিক প্ল্যাটফর্মে এসে পৌঁছয়নি। তখনও গাড়িখানা ধীরে ধীরে চলছে। লোকটি কি তবে টিকিট করেননি? তাই টিকিট দেবার ভয়ে তাড়াতাড়ি নেমে গেলেন। কিন্তু এত বড় লম্বা চেহারা, সহজে তো চোখের আড়াল হবার জো নেই। জ্যোৎস্নার আলোয় চারদিক ঠিক দিনের মতোই স্পষ্ট পরিষ্কার, অথচ এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই তাকে দেখতে পেলাম না। মানুষ বলে মনে মনে যদিই বা একটুখানি সন্দেহ হয়েছিল, সেটুকুও এবার ঘুচে গেল। মানুষ কি কখনো এত সহজে চোখের সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যেতে পারে?
বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একে আমার সম্পূর্ণ অপরিচিত নতুন জায়গা, তাই আবার পৌঁছতে না পৌঁছতেই এই অভিজ্ঞতা। পেটের দায়ে চাকরি করতে এসে কি যে অদৃষ্টে আছে কে জানে। কারখানা থেকে দুজন গোর্খা চাপরাশি এসেছে আর একজন বাঙালি ভদ্রলোক। গাড়ি থেকে আমার জিনিসপত্র তারাই নামালে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার চারিদিকে চেয়ে দেখলাম। যত দূরে দৃষ্টি যায় শুধু শালের জঙ্গল, ছোট ছোট কয়েকটি পাহাড়ও দেখলাম। ট্রেনের লাইন এখানেই শেষ হয়েছে। গাড়িতে উঠবার সময় লক্ষ্য করিনি, এখন দেখলাম ট্রেনখানার দুদিকে দুটো ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে, একটা সামনে একটা পেছনে। এইবার পেছনের ইঞ্জিনটা পিছু হটতে শুরু করলে। গাড়িটা যেদিক থেকে এসেছিল হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার সেই দিকেই চলে গেল। চারিদিক নির্জন, মাঝখানে ইস্পাতের ঝকঝকে লাইন চাঁদের আলোয় চিকচিক করছে। ওপাশে ছোট্ট একটি স্টেশন, আর এপাশে আমাদের কারখানা। কারখানা গড়ে উঠতে তখনও অনেক দেরি। প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি এসে পৌঁছেছে। অনেকখানি জায়গা জুড়ে নানান রকমের লোহা লক্কর ইতস্তত ছড়ানো, আর তারই একপাশে আমাদের থাকবার জন্য টিনের ছোট ছোট কয়েকটি অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে। শুনলাম নাকি ওই টিনের ঘরেই আমার আগে যারা এসেছেন তাদের জীবনলীলার অবসান হয়ে গেছে। তবু সে রাত্রির মতো আমাকে সেখানেই থাকতে হলো। বাঙালি ছোকরাটি জাতিতে ব্রাহ্মণ, আমার জন্য সে রান্না করে রেখেছিল। ঠিক হলো নিজের হাতে রান্না আমাকে কোনোদিনই করতে হবে না, সেই রোজ আমায় রান্না করে দেবে। সেদিন রাত্রে তাকে আর আমার কাছ ছেড়ে যেতে দিলাম না। খাওয়া দাওয়ার পর সে আমারই কাছে ছোট্ট একটি বিছানা বিছিয়ে শুয়ে রইল। কাছাকাছি কোনো একটা গ্রামে তার বাড়ি, নাম যতীন। প্রথমেই সে জিজ্ঞাসা করলে, আপনি ব্রাহ্মণ? বললাম হ্যাঁ। যতীন বললে, বাস, তাহলে আর আপনার কোনো ভয় নেই। জিজ্ঞাসা করলাম, কেন, ব্যাপার কি বলো দেখি যতীন? যতীন বললে, যারা মরেছে তাদের ভূতে মেরেছে কি না গেছো ভূতে। ভূত কখনো বামুনকে মারে না, ওরা বামুন ছিল না কেউ। আমি বললাম, বামুনকে মারবে না তা তুমি কেমন করে জানলে যতীন? যতীন একটু হাসল, হেসে বললে, পইতে ছুঁয়ে একবার যদি গায়ত্রী জপ করে দেন তো ভূতের বাবার সাধ্য নেই যে আপনার কাছে এগোয়। তা নইলে ওদের তিনটেকে মেরে ফেললে আর আমাকে মারতে পারতো না। ব্যাপারটা সত্যিই রহস্যজনক, কিছুই বুঝবার উপায় নেই। রাত্রে ভালো ঘুমও হলো না। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলাম। তখন সবে সূর্যোদয় হচ্ছে। পূব দিকের সবুজ বনের মাথার ওপর আকাশটা লাল হয়ে আছে, মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। জায়গাটি বড় চমৎকার। আমায় বাইরে আসতে দেখে গোর্খা চাপরাশি দুজন সেলাম করে আমার কাছে দাঁড়ালো এসে। জিজ্ঞাসা করলে কাজ আরম্ভ হবে কিনা, এবং তা যদি হয় তাহলে ওরা আশপাশের গ্রাম থেকে লোক ডাকতে যাবে। বললাম, যাও তোমরা লোক নিয়ে এসো, কাজ আরম্ভ হবে। এখন আমাদের কাজ শুধু জঙ্গলের গাছ কাটা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া টাকার দরকার হলেই হেড অফিসে জানাতে হবে, আর না হয় এখানকার জংশন স্টেশনে কোম্পানির যে চুনের কারখানা আছে সেখানে জানালেই তারা তৎক্ষণাৎ টাকা পাঠিয়ে দেবে। আমার ওপর হুকুম,
1 মাসের মধ্যে অন্তত 1000 বিঘে জমি সাফ করে ফেলা চাই। চাপরাশিদের বলে দিলাম, লোক তোমরা যত বেশি পারো নিয়ে এসো। তারা লোক আনতে চলে গেল। ভাবলাম আমার একমাত্র প্রতিবেশী স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি। কিন্তু এত সকালে ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন কিনা সেও তো জানি না। একটু পরেই যাওয়া যাবে ভেবে পায়ে চলা যে সরু পথটি জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকেছে সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। দুপাশে শাল আর মহুয়ার ছোট বড় নানা রকমের গাছ সোজা উপরের দিকে উঠে গেছে। কিছু দূর এগিয়ে যেতেই দেখি শাখা প্রশাখায় চিকন কচি লতায় পল্লবে ক্রমশ তারা এমনইভাবে ঘন সারিবদ্ধ যে বেশি দূর দৃষ্টি চলে না। যেদিকে তাকাই শুধু গাছ আর পাতা, পাতা আর গাছ। মৃদুমন্দ বাতাসে পাতাগুলো ঝিরঝির করে কাঁপছে। নানা রকমের অসংখ্য পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। কোথাও হয়তো কোনো বুনো গাছে ফুল ফুটেছে, তারই মিষ্টি সুগন্ধে বাতাস যেন ভরে আছে। চিত্র বিচিত্রে চমৎকার একটি প্রজাপতি উঠতে উঠতে হঠাৎ আমার হাতে এসে বসল। ইচ্ছে করলেই তাকে আমি ধরতে পারতাম, কিন্তু ধরলাম না। হাতটি আমার চোখের কাছে এনে যেই তাকে আমি ভালো করে দেখতে গেলাম, রঙিন পাখা উড়িয়ে তৎক্ষণাৎ সে আমার হাতের উপর থেকে উড়ে পালালো। ছায়া শীতল স্নিগ্ধ সেই অরণ্যের মাঝখান দিয়ে মনের আনন্দে অন্যমনস্ক হয়ে অনেক দূরে গিয়ে পড়েছিলাম। পেছনে হঠাৎ একটা ট্রেনের শব্দে যেন আমার চৈতন্য হলো। এবার ফিরতে হবে। ফেরার পথে যতই আমি সেই সতেজ সবুজ গাছগুলোর পানে তাকাই, ততই আমার মনে হতে থাকে আমি যেন ওদের পরম শত্রু। কতকাল ধরে এরা ওইখানে এই ধরিত্রী মাতার বুকের ওপর সযত্ন পালিত সন্তানের মতো ধীরে ধীরে বেড়ে উঠেছে। বিশ্বের বিস্ময় প্রাণবন্ত এইসব বিশাল মহিরুহ। আমি এসেছি তাদের সমূলে উৎপাটিত করে সব অংশে নিধন করে দিতে। নিবিড় ঘন এই অরণ্যের নয়নমোহন স্নিগ্ধ রূপ আমায় নিশ্চিহ্ন করে মুছে দিতে হবে। তার পরিবর্তে বসবে এখানে এক বিরাট কারখানা, লোহার আর ইস্পাত, ইঞ্জিন আর আগুন। আমার আগে যারা এলেন নিজেদের জীবন দিয়ে তারা এই হত্যাকাণ্ডে প্রায়শ্চিত্ত করে গেলেন কিনা তাই বা কে জানে। ট্রেন এসেছে, আবার চলেও গেছে। স্টেশন মাস্টার বসে বসে একটা মোটা খাতায় কি যেন লিখছিলেন। মোটা সোটা বেটে খাটো মানুষটি। পরিচয় দিতেই মুখখানি তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাতা বন্ধ করে তিনি গল্প জুড়ে দিলেন। আমি বললাম, কাজ করুন। তিনি বললেন, ধূতেরই কাজ, মানুষের মুখ দেখতে পাই না মশাই। দুটো কথা বলে যে সুখ হবে তাই পাণ্ডব বর্জিত দেশে সে উপায়ও নেই। দিন না মশাই চটপট এই গাছগুলোকে কেটে উড়িয়ে, তবু একটা কারখানা টারখানা হবে, শহর বসবে, বাজার বসবে, লোকজন তবু দেখতে পাবো। বললাম, কিন্তু এই গাছ কাটতে গিয়েই শুনেছি আমার আগে তিনজন। কথাটাকে তিনি শেষ করতে দিলেন না। টেবিল চাপড়ে চিৎকার করে বলে উঠলেন, আরে দূর দূর, আমিও সব বিশ্বাস করি না মশাই। ভূত না ছাই। ভূত না হয় মেরেই দিয়ে গেল, কিন্তু টাকা কড়িগুলো গেল কোথায়? সেগুলো কি ভূতে নিয়ে গেল নাকি? কথাটা ভালো বুঝতে পারলাম না, তাই তাকে আর একবার ভালো করে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, তার বিশ্বাস ভূতে তাদের মারেনি, মেরেছে মানুষে। কুলি বিদেয় করবার টাকা কড়ি তাদের কাছেই থাকতো, সেই টাকার লোভে কেউ তাদের মেরে ফেলেছে। তিনি বললেন, আমার কিন্তু মশাই ওই গোর্খা চাপরাশি দুটোকে বিশ্বাস হয় না। বললে কথা শোনে না, বেটারা যেন নবাব পুত্তু।
বললাম, কি জানি মশাই, কি করব তাই ভাবছি। মাস্টার মশাই এর টেলিগ্রাফ এসেছে। তিনি উঠে দাঁড়ালেন। টেলিগ্রাফের কলটার কাছে গিয়ে টক টক করে কলটা বার কতক বাজিয়ে আবার চেয়ারে এসে বসলেন। তারপর আমাকে বললেন, আপনার আগে যে লোকটা এসেছিল তাকেও বলেছিলাম, কিন্তু সে হিন্দুস্তানি, বাঙালির কথা শুনলে না। ভাবলে আমি বুঝি ওর টাকাগুলো বাগাবার মতলবে আছি। কাজ শেষ করে তিনি আবার আমার কাছে এসে বসলেন। বললেন, টাকা করি নিজের কাছে রাখবেন না দাদা, আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি, শুনুন। বলে তিনি স্টেশন ঘরের দেয়ালের গায়ে লাগানো একটি লোহার আয়রন সেট দেখিয়ে বললেন, ওইখানে রাখতে পারেন। পরের টাকা ওখানে রাখতে আমি অবশ্য দিতাম না, কিন্তু আপনি একে বাঙালি তাই ব্রাহ্মণ, তাই বলছি একবার রেখে দেখুন দেখি কি হয়। রাত 10টায় আমার শেষ ট্রেনখানা পার করে দিয়ে আমি আমার বাসায় চলে যাই। সেই সময় চাবি আমি সঙ্গে করে নিয়ে চলে যাব। আপনি ইচ্ছে করলে রাত্রে এখানে শুয়েও থাকতে পারেন। বেশ করে জানলা দরজা বন্ধ করে দিয়ে এই টেবিলের ওপর তোফা আরাম করে নাক ডাকবেন মশাই। টাকা থাকবে ওই আয়রন চেস্টের মধ্যে। দেখুন তো দেখি ভূতে কেমন করে মারে। পরামর্শ মন্দ নয়। খাবার জোগাড় করবার জন্য যতীন আমার কাছে টাকা চাইতে এলো। টাকা দিয়ে বললাম, রাত্রে আমি এইখানেই থাকবো যতীন। যতীন হেসে বললে, বুঝতে পেরেছি বাবু, আপনি ভয় পেয়েছেন। তা আপনার ভয় কি বাবু, আপনি ব্রাহ্মণ মানুষ। আমি তো তখন আপনাকে বলেই দিলাম। গোর্খা চাপরাশি দুজন বেশ কাজের লোক। গাছ কাটবার জন্য প্রায় 50 জন কুলি তারা ধরে নিয়ে এলো। 100 টাকা আর কতক্ষণ। দিনের শেষে কুলিদের মজুরি দিতে গিয়ে দেখি অনেকখানি জায়গা তারা পরিষ্কার করে ফেলেছে। রামলাল গোর্খা বললে, বাবু, হেড অফিস से बहुत रुपया मंगाइलेन। জিজ্ঞাসা করলাম, কাজ কি তাহলে এতদিন হয়নি রামলাল? রামলাল বললে, থোড়া থোড়া হয়েছে বাবু। শিবশরণ বলে রামলালের সঙ্গীটি পাশেই দাঁড়িয়েছিল। সে বললে, ও বাবু লোক বহুত রুপিয়া চুরি করেছে বাবু। তা হয়তো হবে, কিন্তু সে টাকা তাদের কাজে লাগেনি। টাকা তো জমের বাড়ি পর্যন্ত পৌঁছয় না। যাই হোক, সেই দিনই হেড অফিসে তাড় করে দিলাম, একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক, নইলে কাজের ভারী অসুবিধে হবে। কিন্তু টাকা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। আমার আগে যারা এসেছিলেন তারাও হয়তো এমনি করে টাকা নিয়েছিলেন, কিন্তু কাজ বেশি দূর এগোয়নি। অথচ টাকার হিসেব না দিয়েই তারা মরে গেছেন। এমনি করে কোম্পানির অনেক টাকার ক্ষতি হয়েছে। তাই টাকা না এসে কলকাতায় হেড অফিস থেকে এলেন একজন ইন্সপেক্টর। কাজ দেখে তিনি খুশি হলেন। অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি। বনের শ্যামলশ্রী একেবারে নির্মমভাবে নষ্ট করে দিয়ে অনেকখানি জায়গা তখন ফাঁকা করে দিয়েছি। কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় হপ্তাখানেকের মতো। তারা আমায় তখন ছিঁড়ে খাচ্ছে। আমি ইন্সপেক্টরকে সে কথা বুঝিয়ে দিয়ে বললাম, টাকা আপনি গিয়েই পাঠিয়ে দেবেন, নইলে হয়তো আমার কাজ বন্ধ করে দিতে হবে। ইন্সপেক্টর বললেন, টাকা আপনার পরশুই পৌঁছে যাবে। এখন 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ফুরিয়ে যাবার আগেই জানাবেন। তাকে আমি ট্রেনে চড়িয়ে দিয়ে এলাম। শিবশরণ আমার সঙ্গে গিয়েছিল। ফেরবার পথে শিবশরণ বললে, আরো বেশি টাকা মাঙ্গাইলেন বাবু, 1000 টাকা আর কদিন। বললাম, ফুরোলেই আবার পাঠাবে, টাকার জন্য ভাবনা কি? যতীনকে প্রায় বলতাম,
কই যতীন, মরলাম না তো? বড় বড় গাছগুলো তো প্রায় সব কেটেই ফেললাম। যতীন হেসে জবাব দিত, আমি তো বাবু আগেই সে কথা বলে দিয়েছি, বামুনের কোনো ভয় নেই। বলতাম, ঠিক বলেছ, কথাটা প্রথমে বিশ্বাস করিনি, এখন দেখছি সেই কথাই সত্যি। যতীন বলতো, আজ্ঞে হ্যাঁ, আমার ওসব অনেক জানা আছে। রাত্রে সেদিন খেতে বসে জিজ্ঞাসা করলাম, ভূত তুমি নিজে কোনোদিন দেখেছো যতীন? যতীন বললে, তা আগে দেখেছি বই কি। এই বলে সে তার ভূত দেখার গল্প আরম্ভ করলো। এমন গল্প যে সে আর সহজে থামতে চায় না। এদিকে রাত্রির শেষ গাড়ি তখন স্টেশনে এসে দাঁড়িয়েছে। গাড়িটা ছেড়ে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন। তার আগেই আমার সেখানে যাওয়া দরকার, কারণ রাত্রে আমার শোবার বন্দোবস্ত সেইখানেই। কাজে বাধ্য হয়ে যতীনকে বললাম, বাকিটা কাল শুনবো যতীন, আজ থাক। কিন্তু এমনি তার গল্প বলবার শখ যে শেষ পর্যন্ত আমার সঙ্গে এসে স্টেশন পর্যন্ত গল্পটা বলতে বলতে চলে এলো। গাড়ি চলে গেছে। মাস্টারমশাই তখনও বসে আছেন দেখে জিজ্ঞাসা করলাম, বসে আছেন যে এখনো? তিনি বললেন, আসুন, আপনার জন্যই বসে আছি। বললাম, এবার আপনি যেতে পারেন। তিনি বললেন, যাব কি মশাই, জংশন থেকে টেলিফোন এলো, আপনার 1000 টাকা নিয়ে লোক আসছে। কেমন করে আসবে, গাড়িতে চলে গেল। তিনি ঈষৎ হেসে বললেন, এ কি আর আমার আপনার কাজ মশাই, এত বড় সাহেব কোম্পানির কাজ, কত খাতির। জংশন থেকে একখানা পাইলট ইঞ্জিন দিয়েছে, তাতেই লোক আপনার কাছে এলো বলে। যতীন বললে, তাহলে এই অবসরে গল্পটা আমার শেষ করে নি বাবু, শুনুন। বলে সে তার গল্প শেষ করতে বসল। গল্প শেষ হতে না হতেই হুস হুস করে ইঞ্জিন এসে দাঁড়ালো। ইঞ্জিন থেকে নামলো এক সাহেব। 1000 টাকা অন্য কারো হাতে পাঠাতে হয়তো বিশ্বাস হয়নি, তাই চুনের কারখানা ছোট সাহেব নিজেই এসেছেন। টাকা দিয়ে রসিদ লিখিয়ে তিনি আবার সেই ইঞ্জিনেই ফিরে গেলেন। টাকাগুলো লোহার সিন্ধুকে বন্ধ করে চাবি যেখানে থাকে সেইখানে রেখে মাস্টারমশাই বললেন, আসি তবে, নমস্কার। বললাম, আসুন। যতীন বললে, আমিও তাহলে আসি বাবু, আপনি শুয়ে পড়ুন। আমি বললাম, যাও তবে। বলেই দরজা জানলা বন্ধ করছিলাম। যতীন ফিরে এলো। বললে, এত এত টাকা এলো, আপনি একা থাকবেন বাবু? গোর্খা দুটোকে পাঠিয়ে দেব? ঘাড় নেড়ে বললাম, না। জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলে দম আমার বন্ধ হয়ে আসে। সেদিনও তাই একটা জানলা আমি খুলেই রাখলাম। কিন্তু রেল স্টেশনের জানলা বিরাট জানলা, তা খুলে রাখা মানে সবই খোলা। ইচ্ছে করলে ওপাশ থেকে টপকে যে কেউ ঘরে এসে ঢুকতে পারে। আসুক না, এসেই বা কী করবে? টাকা আছে লোহার সিন্ধুকে, সিন্ধুক একেবারে দেওয়ালের সঙ্গে আটা। আর ভূত যদি আসে, তাদের তো শুনেছি সর্বত্র অবাধ গতি। তাদের কাছে খোলাই বা কি আর বন্ধই বা কি? তারা অবশ্য টাকা নিতে আসে না। তাছাড়া এলে এতদিন আসতো, এখনো যখন আসেনি তখন সম্ভবত আর আসবে না। এমনই সব নানান কথা ভাবছি, আর সেই খোলা জানলার পানে তাকিয়ে আছি। আকাশে চাঁদ উঠেছে, দিনের মতো পরিষ্কার জ্যোৎস্নার ছটা জানলার পথে ঘরে এসে পড়েছে। ভাবতে ভাবতে কতক্ষণ পরে জানি না ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কাপড় দিয়ে কে যেন আমার মুখখানা চেপে ধরেছে। ঘুম ভেঙে গেল। জেগে দেখি সত্যিই তাই।
হাত তুলতে গিয়ে দেখি হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, পায়ের অবস্থাও তাই। ঘুমের ঘোরে কখন যে এমন করে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কিছুই বুঝতে পারিনি। কথা কইবার উপায় নেই, দম যেন বন্ধ হয়ে আসছে, অথচ চোখ দুটো খোলা। জানলার পথে যে জ্যোৎস্নার আলো ঘরে এসে পড়েছে, তাতে শুধু সেই জায়গাটিই দেখা যাচ্ছে। যে লোকটা আমার মুখে কাপড় দিয়ে সজোরে বেঁধে ফেলেছে তাকে আবছা আবছা দেখতে পাচ্ছি, কিন্তু চেনবার উপায় নেই, মুখ খুলতে পারছি না। তবু কোনো রকমে অস্পষ্টভাবে গো গো করে বললাম, টাকা নিয়ে যাও, কিন্তু আমায় তোমরা মেরে ফেলো না বাবা। ওদিকে আমার মাথার পেছনে দেওয়ালের গায়ে সিন্দুক খোলা শব্দ পেলাম। কি আর করি, মরার মতো চুপ করে পড়ে আছি। মৃত্যু অনিবার্য এতক্ষণে বুঝলাম। আমার আগে যারা গেছে তারাও ঠিক এমন করেই গেছে। বুকের ভেতরটা ধকধক করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যে কি ভীষণ অবস্থা তা আমি লিখে বোঝাতে পারবো না। আমার সুমুখে আমার ছোট ছোট ছেলে মেয়ে তিনটের কচি মুখ ভেসে উঠল। আমার স্ত্রীর কথা মনে হলো। হায় হায়, কেন আমি তাদের ছেড়ে এখানে এলাম? চোখ দিয়ে আমার দরদর করে জল গড়িয়ে পড়তে লাগলো। হে ভগবান, এরা যেন আমায় প্রাণে না মারে। বেঁচে যদি থাকি তো কালই আমি চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাব। টাকাগুলো মাথার কাছে ঝনঝন করে উঠল। থলেটা তাহলে ওরা বের করে নিয়েছে। এমন সময় মনে হলো যেন জালনা পথে আর একটা লোক ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে এসেছে। তবু যেন মনে হলো আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড লম্বা সেই লোকটা যাকে আমি প্রথম দিন ট্রেনে দেখেছিলাম। গলাটা তখন কে যেন আমার দুহাত দিয়ে চেপে ধরেছে। এইবার মৃত্যু, অনুরোধ করবার শক্তিও নেই। মুখের কাপড় তখনও তেমনই বাঁধা। কিন্তু অবাক কাণ্ড, মরতে মরতে আমি যেন বেঁচে গেলাম। আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে সে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করে দিয়েছে। তারপরেই ভীষণ শব্দ, তারপরেই চিৎকার। মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে, এ যেন ঠিক তেমনই। কণ্ঠস্বর চিনতে পারলাম, এ আমার গোর্খা চাপরাশি রামলাল। মারামারি কিন্তু তখনও থামেনি। টাকার থলেটা মনে হলো একবার ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। তারপর কে জানলা টপকে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু আর একজন। বাইরেও শব্দ হতে লাগলো। নিরুপায় অবস্থায় আমি শুধু মরার মতো সেখানে চুপ করে পড়ে রইলাম। খানিক পরে সব নিস্তব্ধ হয়ে গেল। কি যে হলো কিছুই ভালো করে বুঝতে পারলাম না। তখনও বুকের ভেতরটা আমার যেন কিরকম করছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, শুধু সে কথাই ভাবছি। এমন সময় ঝকঝক শব্দ করতে করতে ঘরের বাইরে একখানা ইঞ্জিন এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। বন্ধ দরজায় ঘা পড়তে লাগলো, কিন্তু কে খুলবে? আমার তো ওঠবার জো নেই। মুখখানা টেনে বাঁধা, কথাও বলতে পারছি না। পায়ের শব্দ ঘুরে এদিককার জানলার কাছে এসে দাঁড়ালো। একজন সাহেব জানলা টপকে ঘরে এসে ঢুকলো। ঘরের আলো জ্বালা হলো। জংশন থেকে তারা ইঞ্জিনে চড়ে 4 জন এসেছেন। কোয়ার্টার থেকে স্টেশন মাস্টারও এলেন। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। গোর্খা চাপরাশি রামলাল মেঝের ওপর মরে পড়ে আছে। তারই কোমরের ভোজালি তারই গলায় বসিয়ে দেওয়া হয়েছে। লোহার সিন্দুক খোলা, কিন্তু টাকার থলে মেঝের ওপর পড়ে রয়েছে। ব্যাপারটা কিছুই ভালো করে বোঝবার উপায় নেই। কে যে আমায় মেরে ফেলে টাকা নিয়ে উধাও হবে ভেবেছিল, আর কেই বা আমায় বাঁচিয়ে রামলালকে মেরে গেল, কে জানে। সাহেবদের জিজ্ঞাসা করলাম, আপনারা খবর পেলেন কেমন করে? যিনি এখানে টাকা দিয়ে গিয়েছিলেন তিনি বললেন,
জংশনে ইঞ্জিন আমাদের পৌঁছবা মাত্র এখান থেকে টেলিফোন গেল, ডাকাত পড়েছে, জলদি আসুন। এখান থেকে টেলিফোন করবে কি? স্টেশন মাস্টার ফোনের কাছে উঠে গিয়ে ফোনটা হাত দিয়ে তুলে আমাদের দেখালেন। ফোনের কানেকশন তিনি কেটে দিয়েই বাসায় গিয়েছিলেন। আমরা অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল, ঝগড়াটা বাইরে পর্যন্ত গড়িয়েছিল। বাইরে বেরিয়ে একবার দেখা যাক। সবাই মিলে বাইরে বেরিয়ে গেলাম। জ্যোৎস্নার আলো তখন ম্লান হয়ে এলো। দেখা গেল দূরে প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় সাদা মতো কি যেন একটা পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি শিবশরণ। আমাদের দেখে সে শুধু কাঁদতে থাকলো, মুখে কোনো কথা বলল না। শেষে অনেক কষ্টে মেরে মেরে তাকে কথা বলানো হলো। সাহেবের লাথি খেয়ে সে কাঁদতে কাঁদতে সব কথাই বলে ফেলল। আমায় মেরে ফেলে সে আর রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে। যে 3 জন মরেছে তারাও তাদেরই হাতে মরেছে। কিন্তু এবার তার ফল হলো বিপরীত। মাঝখান থেকে কে একটা লোক এসে রামলালকে তো মেরেই ফেললে, আর তার হাত থেকে টাকার থলেটা কেড়ে নিয়ে 2টো পা তার উল্টে দিয়ে মুচকে ভেঙে দিয়ে চলে গেল। বুঝলাম সেই ভাঙা পা নিয়ে অতি কষ্টে বুকে হেঁটে শিবশরণ পালাবার চেষ্টা করছিল। জিজ্ঞাসা করলাম, লোকটা দেখতে কিরকম বল দেখি? শিবশরণ বললে, সে মানুষ নয় বাবু, তার গায়ে বহুত জোর, ইয়া লম্বা তাল গাছের মতো, আর ছাগলের মতো মুখ। আর কিছু বলবার দরকার ছিল না। মাথাটা তখন আমার কেমন যেন ঘুরছিল বলে সেখানেই বসে পড়লাম। মনে হলো রামলাল যখন আমার গলাটা চেপে ধরে আমায় মেরে ফেলবার উদ্যোগ করেছিল, তাকে তখন আমি জানলা টপকে ঘরে ঢুকতে দেখেছি। মনে মনে এই ভাবছি, এমন সময় টুপ করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়ল। তুলে দেখি একটা দেশলাইয়ের বাক্স। এইটাই সেদিন আমি তাকে ট্রেনের কামরায় দিয়েছিলাম, কিন্তু ফেরত দিতে সে ভুলে গিয়েছিল। এদিক ওদিক বহুদূর পর্যন্ত তাকিয়ে কাউকেই আমি দেখতে পেলাম না। সমস্ত শরীর তখন আমার রোমাঞ্চিত হয়ে উঠল। কিন্তু কে সে? যেই হও, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তোমার 100 কোটি নমস্কার। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এই রকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।